আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝল সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর ছড়া গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল ২৫। তিনি উপজেলার উত্তর আমঝল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ভারতের সন্ত্রাসী বাহিনী যখনই ভারতের ক্ষমতায় এসেছে তখন থেকে বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা প্রতিনিয়ত একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মানুষকে হত্যার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। এরপর জানাবো, শাপলা চত্বরে হত্যাযোগ্য দীপুমণি মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ। ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আজ এ আদেশ দেন। এদিকে স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের ৭৮% নিয়েছে আওয়ামী লীগ সরকার। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে নতুন ঋণ নেয় ৮,০৬২ কোটি ডলার। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালেবন্দি। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে। আগামী অর্থবছর ইতিমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৪০০ কোটি ডলার। এবারে জানাবো, তারেক রহমান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, জানালেন আসিফ নজরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে আসিফ নজরুল। তিনি বলেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তারেক রহমান তিনি তখন এরশাদ ক্ষমতায় ছিল এবং তখন নাকি তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তবে রাজনৈতিক কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি। অর্থাৎ তারেক রহমান সেই এইচএসসি পাস মাত্র। কিন্তু তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তৎকালীন স্বৈরাচার এরশাদকে পতনের জন্য বাংলাদেশের মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল বিদায় তারেক রহমান হয়তো তিনি তখন তার পড়াশোনা শেষ করতে পারেননি বলে এমন কথা জানিয়েছে আসিফ নজরুল। আবার অনেকেই সমালোচনা করে জানাচ্ছে যে তারেক রহমানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতানোর পেছনে আসিফ নজরুলের বড় ভূমিকা রয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তেল মারার জন্য তিনি এমন মিথ্যাচার করছেন। আসলে প্রকৃত বিষয়টি কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত তারেক রহমানের মুখ থেকেও শোনা যায়নি। তারেক রহমান নিজে যদি কখনো বলতেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেক্ষেত্রে তার কথা বিশ্বাসযোগ্য হলেও হতে পারত। কিন্তু আসিফ নজরুলের মতো বিতর্কিত ব্যক্তি যখন এই ধরনের কথা বলে তখন সেই কথার বিশ্বাসযোগ্যতা কতটুকু হয় সেটি কমেন্ট করে বন্ধুরা আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ জানাবো, লাশ হয়ে ফিরলেন মেজর সহ ৫ পাকিস্তানি সেনা। বেলুচিস্তানে বিশেষ অভিযানের সময় মেজর সহ ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে আজ। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর। সংস্থাটি আরও জানিয়েছে যে প্রদেশটির বারখান জেলায় চালানো এই অভিযানে ৭ সন্ত্রাসীকেও হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে অনেক সন্ত্রাসীদেরকে আসলে দেখা যাচ্ছে, তারা বিভিন্নভাবে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রাত 2টার দিকে সীমান্তের বনচৌকি বিওপির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল, বয়স 25। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সীমানা পিলারের 905/6 এস এর প্রায় 150 গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় 78 বিএসএফ ব্যাটালিয়ন এর পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুল হক এর মুখ ও বুক মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন এবং পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান যে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। নিহতদের শরীরে আঘাতের ধরন পর্যালোচনা করে বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে তারা নিশ্চিত করেছে। এছাড়াও তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। ভারতের এই সন্ত্রাসী বাহিনীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবাইকে যার যার জায়গা থেকে বলবো যে পুরো পরিস্থিতি আসলে দেখভাল করতে হবে এবং এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। শাপলা চত্বরে হত্যাযোগ্য দীপুমণি, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখে কারাগারে প্রেরণ। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের ইতিহাসে সবথেকে খারাপ সময় অতিবাহিত হচ্ছে এদের, কারণ এরা দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাযোগ্য এমন কোনো অপরাধ নেই যা এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি করেনি। সুতরাং তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা বিশ্ব দেখেছে যে তাদের এই কার্যক্রমগুলো আসলে মেনে নেয়ার মতো নয়, কারণ তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি সারা বিশ্বের বুকে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে নিজেদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করার জন্য আসলে সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে চালিয়ে যেতে হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। যে কোনো মূল্যে পরিস্থিতি মোকাবেলা করা এই মুহূর্তে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব। মুসলিম হিসেবে এই সন্ত্রাসীবাদকে অবশ্যই আমাদের সবারই উচিত এদের বিরুদ্ধে রুখে দেওয়া, কারণ তারা মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছিল। এখন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। সরকারের উচিত এদেরকে কোনোভাবে ছাড় না দিয়ে বরং তাদের বিরুদ্ধে যথাযথভাবে অ্যাকশন নেওয়া, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আর চালাতে সাহস না পায়। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ সাজা দেওয়া উচিত। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের ৭৮% নিয়েছে আওয়ামী লীগ সরকার। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার 15.5 বছরের নতুন ঋণ নিয়েছে $৮,০৬২ কোটি। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তে জালেবন্দি। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থবছর। ইতিমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে $400 কোটি। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের মধ্যে ৭৮% নিয়েছে আওয়ামী লীগ সরকার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা গেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় 2009 সালের শুরুর দিকে ডলারের দাম ছিল মাত্র 69 টাকা। তবে ক্ষমতায় থাকার পর সেই ডলারের দাম বাড়িয়ে তারা 120 টাকা পর্যন্ত, এমনকি ব্যাংকে 132 টাকা দরেও ডলার বিক্রি হয়েছিল আওয়ামী লীগের সময়। এটি বাংলাদেশের অর্থনীতির চরম
অবমূল্যায়ন। একই সময় ব্যবধানে বেড়েছে বৈদেশিক ঋণের সুদের হারও। ২০০৯ সালের শুরুতে বৈদেশিক ঋণের সুদ হার ছিল ৪.৫%, কোনো খাতে আরও কম। এখন ঋণের সুদ হার বেড়ে দাঁড়িয়েছে ৭ থেকে ৯%। ২০২২ সালের থেকে ২০২৪ সালে বৈশ্বিক মন্দার সময় এই হার ছিল আরও অনেক বেশি। চুক্তি অনুযায়ী মোট ঋণের মধ্যে ৭৫% ঋণের সুদ ও বিনিয়োগ হার বাজারভিত্তিক হবে, অর্থাৎ ঋণ যখন পরিশোধ করা হবে তখন বাজারে যে সুদ হার ও ডলারের দাম যা থাকবে ওই হারে পরিশোধ করতে হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে দাম বাড়িয়েছে ৫১ টাকা। এতে সমান হারে টাকার মান কমেছে। ঋণের মেয়াদ বাড়ানোর ফলে নিয়মিত বাড়তি সুদের পাশাপাশি দণ্ড সুদ ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হচ্ছে। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বললেন আসিফ নজরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্ন উঠেছে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা সে বিষয়ে স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় ২ মাস নিয়মিত ক্লাসও করেছেন তারেক রহমান। অধ্যাপক আসিফ নজরুল বলেন তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখন বিষয়টা আমি জানতাম। তিনি আর উল্লেখ করেছেন তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন ব্যক্তিত্ব। সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারা মাহবুব। পড়াশোনার অসম্পন্ন থাকার কারণে অধ্যাপক আসিফ নজরুল জানান তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির পেছনে মূল কারণ সে সময় জেনারেল এরশাদের কর্তৃত্ববাদী শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তাকে আমরা যথাযথভাবে তাকে মূল্যায়ন করতে পারিনি এবং তিনি এ কারণে হয়তো পড়াশোনা দীর্ঘায়িত করতে পারেননি। কিন্তু আমরা বলতে চাই তারেক রহমান তিনি আসলে একজন মেধাবী মানুষ, তিনি তার মেধা দিয়ে সবকিছু জয় করেছেন। আমরা মনে করি যে বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে আসলে পুরো বাংলাদেশের পরিস্থিতি বদলে যাবে সবকিছু বলে এমন তথ্য জানিয়েছেন তিনি। এবং তিনি এও মনে করেন যে বর্তমান সময়ে আমাদের সবাইকে সব বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। আমরা মনে করি যে রাজনৈতিক কারণে তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশে থাকতে হয়েছে। তাকে অহেতুকভাবে বিগত স্বৈরাচারী সরকার যেভাবে অত্যাচার নির্যাতন করেছে সেটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি তারেক রহমানের যে অধিকার এবং তাদের বাংলাদেশের জন্য যে ভূমিকা রয়েছে সেগুলো অবশ্যই পালনীয় এবং তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এবং তার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে বলে এমন তথ্য জানিয়েছেন তিনি।